ধরুন অল্প চোট লেগেছে, হাড়ের মধ্যে ডিরেক্ট চোট লেগেছে, অল্প চোট, যদি 3-4 দিন 5 দিন ব্যথার ওষুধ খেয়ে বরফ লাগিয়ে যদি আপনার না কমে, তাহলে এটা এক্সরে করে ডাক্তার দেখিয়ে নেওয়াটা খুব জরুরি। লতা পাতা জড়িয়ে চিকিৎসা করা হয়, এগুলো কি অ্যাকচুয়ালি কাজে দেয় না জাস্ট আই ওয়াশ? আপনার হাড় জুড়ে যাবে, কিন্তু কিভাবে জুড়বে, বাঁকা জুড়বে না টেরা জুড়বে, ঘুরে জুড়বে, সেটা আপনার হাতে নেই এই Okay. লতা পাতার মাধ্যমে। লোয়ার ব্যাক পেন কিন্তু ভীষণ কমন, আমরা আশেপাশে যাদের দেখি তাদের 95% এর লো ব্যাক পেন হয়। সুইমিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ ফর ব্যাক পেন। খুব ভালো। ইনফ্ল্যামেটরি ব্যাক পেন আপনাকে সারা জীবন ভুগিয়ে যাবে। একটা টার্মই আছে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। অলমোস্ট 70% ফিমেল পেশেন্ট পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসের কারণে ফ্র্যাকচার। ভিটামিন ডি আর ক্যালসিয়াম হচ্ছে একে অপরের ভাই, এই দুজন না থাকলে আপনার একটা হাড়ের গ্রোথ হবে না। ফ্র্যাকচার যখন হয়, একটা তো হচ্ছে অসম্ভব যন্ত্রণার একটা বিষয় থাকে, 2 হচ্ছে যে কখন অপারেশন করাবো কখন অপারেশন করাবো না সেটা হয়, 3 হচ্ছে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে ফ্র্যাকচার বা চিড় ধরে গেছে সো কল্ড, সেটা প্রথম 2-3 দিন হয়তো ইগনোর করে গেল, ব্যথা সহ্য করে গেল, পেন কিলার খেয়ে কাটিয়ে দিল। সো প্রথমত হচ্ছে মানে চোট লাগলে ফ্র্যাকচারের ডায়াগনোসিস এবং তার চিকিৎসা আপনারা কিভাবে করেন এটা? বাড়িতে যদি ধরুন আপনার একটা চোট লাগলো, তো আপনি প্রথমে দেখে আপনি শিওর নন, যদি আপনার দেখে মনে হচ্ছে হাতটা ভেঙে গেছে, মানে ধরুন আপনার হাতে চোট লেগেছে, হাতটা ভেঙে লটপট লটপট করছে, তো আপনি ডেফিনিট একদম ওতে ভাঙা আছে। কিন্তু যদি ধরুন এমন অনেক সময় হয় যেটা অল্প চোট লেগেছে, আমি 5-7 দিন ধরে পেশেন্ট বাড়িতেই আছে, ভাবছে যে আরে কিছু হয়নি, ব্যথা হচ্ছে আমরা ব্যথার ওষুধ দোকান থেকে ওভার দ্য কাউন্টার কিনে খাচ্ছি, কিন্তু কমছে না, সেই ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকচার হওয়ার চান্স খুব বেশি। তো ইউজুয়ালি আপনি দেখবেন শরীর তো একটা রিপারেটিভ মেকানিজমে চলে, তো আপনার যদি চোট লাগে, আপনি ধরুন অল্প চোট লেগেছে, হাড়ের মধ্যে ডিরেক্ট চোট লেগেছে, অল্প চোট, যদি 3-4 দিন 5 দিন ব্যথার ওষুধ খেয়ে বরফ লাগিয়ে যদি আপনার না কমে, তাহলে এটা এক্সরে করে ডাক্তার দেখিয়ে নেওয়াটা খুব জরুরি। কখন অপারেশন দরকার হয় ফ্র্যাকচারে? ফ্র্যাকচারে সব ক্ষেত্রে অপারেশন দরকার হয় না। যদি ডিসপ্লেসড হয়, যদি আপনার এমন ফ্র্যাকচার আছে যেটা ইন্টার আর্টিকুলার ফ্র্যাকচার, অথবা যদি আপনার সেটা কোনো নিউরোভাস্কুলার ইনজুরি করার চান্স আছে, সেক্ষেত্রেই ফ্র্যাকচারের অপারেশন দরকার হয়। আচ্ছা, মানে হাড় মানে ডিসপ্লেস হয়ে গেলে তখন করতেই হবে, তখন করতে হবে রড বসিয়ে। রড বসিয়ে হোক, আমার প্লেট যেমন বাইক বসিয়ে। অ্যাক্সিডেন্টে হাতে হয়েছিল, রাইট? তো বেসিক্যালি আমরা ফ্র্যাকচার যখন আমরা দেখি, যে কোনো ফ্র্যাকচার, তখন আমাদের যে আমরা অপারেশন করব কি করব না, সেটা 3টে মেকানিজমের উপর ডিপেন্ড করে। যে কোনো একটা বোনের জন্য লেংথ, অ্যাক্সিস অ্যান্ড রোটেশন, এই 3টে ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যদি লেংথ দেখেন যে না এইটা ভাঙা আছে কিন্তু লেংথ মেনটেন আছে, এর অ্যাক্সিস মেনটেন আছে, রোটেশন মেনটেন আছে, তাহলে আপনি সেটা কনজারভেটিভলি ট্রিটমেন্ট করতে পারেন। যদি দেখা যায় লেংথ, অ্যাক্সিস, রোটেশন এর মধ্যে একটাও ঠিক নেই বা একটা দুটো ঠিক নেই, সেক্ষেত্রে আপনি অপারেশনের দিকে ঝুঁকতে হবে। মাস্ট। আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, আমরা হুগলি জেলার মানুষ, এখানে মাঝে মাঝে শুনতাম বা এখনো 2-1 জায়গায় পোস্টার দেখি, এই ল্যাম্প পোস্টে বাঁধা থাকে যে লতা পাতা জড়িয়ে চিকিৎসা করা হয়, এগুলো কি অ্যাকচুয়ালি কাজে দেয় না জাস্ট আই ওয়াশ? দেখুন, অপারেশন তো আজ থেকে কত 50 বছর, 100 বছর, তার বেশি তো আসেনি। তার আগেও তো মানুষের হাত ভাঙতো, চিকিৎসা তো এইভাবেই হতো। আমি আপনাকে ওই জন্যই বলছিলাম যে কোনো অপারেশনের মানে মডার্ন অর্থোপেডিক সায়েন্স বিশ্বাস করে লেংথ, অ্যাক্সিস, রোটেশন যদি একটা হাড়ের ঠিক থাকে, তাহলে আপনি আবার আগের মতো হয়ে যাবেন। এই যে লতা পাতা বেঁধে চিকিৎসা হয়, এটাতে বেশিরভাগ ক্ষেত্রে এই 3টে জিনিস মেনটেন থাকে না। সো আপনার হাড় জুড়ে যাবে, কারণ আপনার শরীরে যখন হাড় ভাঙে, শরীরের যে রেসপন্স থাকে সেটা হাড় জোড়ানোর জন্যই থাকে, কিন্তু অটোমেটিক্যালি। কিন্তু কিভাবে জুড়বে, বাঁকা জুড়বে না টেরা জুড়বে, ঘুরে জুড়বে, সেটা আপনার হাতে নেই এই লতা পাতার মাধ্যমে। মানে ফলত আগের পরিস্থিতিতে নাও ফিরে যেতে পারে। একদম। আপনি হয়তো মানে লতা পাতা জড়ানোয় তো কোনো লাভ হয় না, ওটা তো শুধু জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য হয়তো কাজে লাগতে পারে। ওটা এমন ভাবে একটা জায়গায় বেঁধে রাখা হয় সো দ্যাট আপনার ওই জিনিসটা নড়লো না। এবার হচ্ছে একটা সমস্যা হচ্ছে স্পাইনাল কর্ড। প্রচুর মানুষের স্পাইনাল কর্ড মানে নর্মাল স্পাইনাল কর্ডের পশ্চার চেঞ্জ হয়ে গেছে, বেঁকে গেছে, এই হয়ে গেছে। এই স্পাইনাল কর্ডের সমস্যা নিয়ে কত মানুষ আপনার কাছে আছে, বা কি কি সমস্যা হয়? আপার ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন ইত্যাদি ইত্যাদি, বা ডিস্কে প্রবলেম হয়েছে কিছু একটা,
তো আমরা যদি ব্যাক পেন হিসাবে ধরি, সো ব্যাক অ্যাকচুয়ালি আপার ব্যাক, মিডল ব্যাক, লোয়ার ব্যাক, হুম 3টে পার্ট আছে। সো আপার ব্যাক পেন ইউজুয়ালি দেখা যায় যাদের ক্ষেত্রে ভিটামিন ডি কম, মানে হাড় যদি আপনার নরম হয়, ইউজুয়ালি ডরসাল রিজিয়ানে, ডরসাল ভার্টাইবাল রিজিয়ানে, মানে ঘাড়ের জাস্ট নিচের দিকে আপনার ভালো রকম পেন হয়। তো দেখা যায় তাতে যদি আপনি বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখবেন যেসব মানুষের বেঁকে গেছেন, সিদ্ধারা বেঁকে গেছে বলে, হুম তো ওগুলোর ক্ষেত্রে দেখা যায় কাইফোসিস হয়ে যায়। তো ওটা একটা কারণ যেখানে আপনার আপার ভার্টাইবাল পেন হয়। হুম মিড ভার্টাইবাল পেন অলওয়েজ কিন্তু কনসার্নিং, অলওয়েজ, ওকে বিকজ মিড ভার্টিব্রাল পেন ইউজুয়ালি দুটো কারণেই দেখা যায়। ইউজুয়ালি আইদার আপনার কোনো ইনফেকশন আছে, অথবা কোনো ইনফ্ল্যামেশন আছে, অথবা কোনো ফ্র্যাকচার আছে। আদারওয়াইজ মিড ব্যাক পেন হয় না। লোয়ার ব্যাক পেন কিন্তু ভীষণ কমন, আমরা আশেপাশে, ভেরি ভেরি কমন, হ্যাঁ, আবার নিজেরই আছে। আমরা আশেপাশে যাদের দেখি তাদের 95% লো ব্যাক পেন হয়। অ্যান্ড এই লো ব্যাক পেনের আমি প্রথমেই যেমন বলছিলাম যে এটা ইনফ্ল্যামেটরি যদি না হয়, যদি মেকানিক্যাল ব্যাক পেন হয়, তাহলে আপনার কিছুটা পশ্চারাল কারেকশন করলে এগুলো অনেকটা কমে যায়। ধরুন আপনার ডিস্ক প্রোল্যাপস এর একটা মেজর কজ। ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে আগেকার দিনে ট্র্যাকশন দিয়ে চিকিৎসা হতো ওষুধের সাথে সাথে, এখন এগুলোর জন্য পেন স্পেশালিস্টরা ইনজেকশন দেন, হুম তাতেও আপনার এই র্যাডিকুলোপ্যাথিকটা অনেকটা রিলিভ হয়। অপারেশনটা এখন অনেক পরের, যদি খুব অসুবিধা হয় সেক্ষেত্রেই অপারেশনের দিকে যেতে হয়। আদারওয়াইজ 97% ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন কিন্তু ওষুধ আর ব্যায়ামেই সেরে যায়। ব্যায়ামে সেরে যায়। ইভেন সুইমিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ ফর ব্যাক পেন। খুব ভালো exercise। আর একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে কোনটা বেশি ক্রিটিক্যাল, মানে মেকানিক্যাল ব্যাক পেন না ইনফ্ল্যামেটরি ব্যাক পেন? আমার মতে ইনফ্ল্যামেটরি ব্যাক পেন আপনাকে সারা জীবন ভুগিয়ে যাবে। ওকে ওকে, কারণ হচ্ছে এটা আপনার এমন একটা ডিজিজ প্রসেস যেটা আপনার কোমরে সারাক্ষণ ব্যথা দিতেই থাকবে, ব্যথা দিতেই থাকবে। আপনি যতই ওষুধ খান তা সত্ত্বেও কিছুটা ব্যথা হবেই, এবং তার জন্য ব্যায়ামটা ভীষণ জরুরি। আমরা বেশিরভাগ করি কি, ওষুধ খেলাম, ব্যথা কমে গেল, আর আমরা সবার আগে যেটা করি ব্যায়ামটা বন্ধ করে দিই, ওষুধটা কিন্তু খাই। তো এই জিনিসটা করলে ইনফ্ল্যামেটরি ব্যাক পেন কখনোই সারবে না। আপনি যদি দেখেন এই মেকানিক্যাল ব্যাক পেন কিন্তু ওষুধ না হলে অপারেশন কিছু না দিয়ে সারানো যাবে, কিন্তু ইনফ্ল্যামেটরি ব্যাক পেন বেশি কনসার্নিং, কারণ এটা আপনার সারা জীবন না ওষুধে সারবে, না আপনার কোনো থেকে অপারেশন যাবে। লাগবে, কিন্তু ভুগিয়ে যাবে কিছু কিছু ছায়া করে। সঙ্গী। আচ্ছা একটা কথা, সেটা হচ্ছে যে আমি ব্যাক পেনের সাথে আর একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে যায় যে হিপ পেন, মানে অনেকে বুঝতে পারে না কোনটা আমার হিপ পেন হচ্ছে কোনটা ব্যাক পেন হচ্ছে। এই ডিস্টিংগুইশটা কি করে করবে? মানে তো বেসিক্যালি পেশেন্ট যখন আমাদের কাছে এসে বলেন যে আমার এইখানে পেন হচ্ছে, তো সাইট একটা ভীষণ বড় ব্যাপার যে আমি ডিস্টিংগুইশটা করব। সেকেন্ড থিং, ইউজুয়ালি ব্যাক পেনের সাথে আপনার র্যাডিকুলোপ্যাথিক পেন থাকে ইউজুয়ালি। ওকে, র্যাডিকুলোপ্যাথিক পেন বলতে পেন মানে আমরা যেটা সায়াটিকা বলি, রাইট, মানে মানে পায়ের কোমর পিছনটা, থেকে, হ্যাঁ, পায়ের পিছন বরাবর একটা জ্বালা জ্বালা বা অবশ অবশ হয়ে যাওয়া, কিছু হ্যাঁ। আসছে। কিন্তু ইউজুয়ালি হিপ পেনগুলো আমাদের কি হয়, হাঁটা চলা করতে গেলে অথবা পা ঘোরাতে গেলে, যেটা আমরা বাবু হয়ে বসতে পারি বা নিচে আমরা যেটা স্কোয়াট করে বসতে পারি, সেগুলোতে সমস্যা হচ্ছে। সো কোমর ব্যথা এবং হিপ জয়েন্টের ব্যথা দুটো কিন্তু এভাবেই আলাদা করা যায়। এরপর আরেকটা সমস্যা আসে, সেটা হচ্ছে যেটা নিয়ে একটু একটু কথা হচ্ছিল, যে অস্টিওপোরোসিস। তো এইটা কেন হয়? তো অস্টিওপোরোসিস মানে হচ্ছে, আগে বলি অস্টিওপোরোসিসটা কি। রাইট রাইট রাইট। অস্টিওপোরোসিস হচ্ছে আমাদের আপনি যদি WHO ডেফিনেশন দেখেন, হুম তাহলে অস্টিওপোরোসিস হচ্ছে আপনার যদি বোন মিনারেল ডেন্সিটি কমে যায় লেস দ্যান -2.5, এবং আপনার বনি যে আর্কিটেকচার আছে সেই হুম। প্যাটার্নটা অনেক পাতলা হয়ে যায়, সেটাই অস্টিওপোরোসিস। তো কি হয়, অস্টিওপোরোসিস তাদেরই বেশি দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে মোস্টলি আপনি পোস্ট মেনোপজাল ওমেনদের, একটা টার্মই আছে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। তো দেখা যায় অলমোস্ট 70% হুম পেশেন্ট, ফিমেল পেশেন্ট পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসের কারণে ফ্র্যাকচার হয়, ওকে, হাড় নরম হয়ে নরম যাচ্ছে। হয়ে যাবে বলে। এর সাথে আপনি যদি আপনি আপনার লাইফস্টাইল সেডেন্টারি হয়, আপনার যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, আপনি যদি ক্রনিক লং টার্ম স্টেরয়েড নিয়ে থাকেন, আপনার যদি কিছু কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ থাকে,
যদি আপনার স্মোকিং বা অ্যালকোহলের হিস্ট্রি থাকে, এগুলো সবই অস্টিওপোরোসিসের কারণ। প্রিডিসপোজিং ফ্যাক্টর। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকেও কি হতে পারে? ভিটামিন ডি আর ক্যালসিয়াম হচ্ছে মানে একে অপরের ভাই। তো এই পরিপূরক। হ্যাঁ, এই দুজন না থাকলে আপনার একটা হুম। হাড়ের গ্রোথ হবে না। এবার আপনি ভিটামিন আর ক্যালসিয়াম পরিপূরক বা ভাই ভাই বলছিলেন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সাথে সাথে তাহলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিও তো একটা কারণ যে আমাদের হাড় নরম হয়ে যাওয়া বা সহজে ফ্র্যাকচার হওয়ার জন্য। এটা কি করে হয়? আমরা যদি হিস্টোলজি দেখি একটা বোনের, তো হুম। আমরা দেখবো ওখানে বেসিক্যালি তিনটে আপনি সেল খুঁজে পাবেন। একটা হচ্ছে অস্টিওসাইট, একটা অস্টিওব্লাস্ট, একটা অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্টের কাজ হচ্ছে নতুন হাড়ের সেলটাকে তৈরি করা। হুম। অস্টিওসাইট সেটাকে ম্যাচিওর করে, সেটাকে মিনারেলাইজেশন করলো, অস্টিওক্লাস্ট সেটাকে অ্যাবজর্ব করলো। এবার আপনি বলবেন শরীরে অস্টিওক্লাস্টটা কেন আছে? অস্টিওক্লাস্টের কাজ হচ্ছে রিমডেলিংয়ে হেল্প করে। মানে আমাদের যেমন নিজেদের একটা বয়স বাড়ে, বয়সের সাথে সাথে পুরো শরীর আস্তে আস্তে খারাপ হয়, সেরকম হাড়ও তাই। হাড়ে কি হচ্ছে, নতুন অস্টিওসাইট তৈরি হচ্ছে, সেটা একটা নির্দিষ্ট টাইম পরে তার লাইফ শেষ হয়ে যাচ্ছে, অস্টিওক্লাস্ট সেটাকে খেয়ে নিচ্ছে, আবার নতুন অস্টিওসাইট যেখানে তৈরি করতে পারে। ঠিক আছে? সো ক্যালসিয়াম ডিপোজিশন, এই যে অস্টিওব্লাস্ট যে নতুন হাড়ের সেলটা তৈরি করছে, তো সেখানে ক্যালসিয়াম আর ভিটামিন ডি যতক্ষণ না বসছে সেটা একটা পরিপূর্ণ হাড়ের সেল তৈরি হচ্ছে না। তো যদি আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, তাহলে আপনার যে স্ট্রাকচার সেখানেই আপনার নরম থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার হাড়ও নরম তৈরি হচ্ছে। তার জন্য কি হচ্ছে, আপনার অস্টিওপোরোসিস হতে পারে। ইভেন ইয়ং ছেলেদের আপনি দেখবেন খুব কম বয়সে দেখা যায় ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, আমরা বলি রিকেটস। রিকেটসেও একই জিনিস দেখা যায় যে হাড় তৈরি হচ্ছে, মিনারেলাইজেশন হচ্ছে না হাড়ের মধ্যে, ক্যালসিয়াম ভিটামিন ডি মিনারেলাইজেশন হচ্ছে না বলে হাড়টা নরম আছে, তাতে কি হাড় বেঁকে যাওয়ার চান্স বেশি হয়।